আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় ৯ আর্থিক বিবরণীর আমরা এর আগের চ্যাপ্টার গুলোতে আলোচনা করেছিলাম যে আমাদের আর্থিক বিবরণীর যে উপাদানগুলো আছে আমাদের যা আমরা রেওয়া মিল থেকে এবং সম্মানের থেকে পেয়ে থাকি তা কিভাবে গণনা করব সেই ব্যাপারটা আমরা মোটামুটি একটু ধারণা নেওয়ার চেষ্টা করেছিলাম। আমরা আজকে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর এলিমেন্টস গুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর পোস্টিংটা কিরকম হবে, কোথায় পোস্টিংটা দেখাবো, কিভাবে পোস্টিংটা দেখাবো, এই ব্যাপারটা আমাদের খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে যে আসলে একটা বিষয় হয়েছে কি যে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গুলো কিন্তু আসলে শ্রেণীবিন্যাসের মতন করে। শ্রেণীবিন্যাস অনেকটা ওই যে বইয়ের তাকের মতো করে। যে বইয়ের মধ্যে তাকের মধ্যে বইগুলো যেভাবে আমি সাজিয়ে রাখি, যেরকম মানে সাবজেক্ট ওয়াইজ, ক্যাটাগরিজ ওয়াইজ যেভাবে আহ, উম, সাজিয়ে রাখি, সেভাবে আমাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ইনফরমেশন গুলো মানে শ্রেণীবিন্যাস করে আহ, সাজিয়ে রাখতে হবে। মানে গদবাঁধা বা একসাথে ঢালাওভাবে দিয়ে দিলাম এরকম কোনো সুযোগ আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইনফরমেশন শো করার কোনো সুযোগ নেই। এখানে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর আমাদের ৩টে স্টেপ আমরা এখানে প্রিপেয়ার করছি। একটা হলো আমাদের বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। আমাদের আম, যেটা বিশদ আয় বিবরণীর মধ্যে আমরা আমাদের যত আয় আছে, ব্যয় আছে, এগুলো আমরা শ্রেণীবিন্যাস করে দেখিয়ে থাকি। আমাদের প্রথমে আমরা যেটা দেখে থাকি সেটা হলো যে আমাদের ইনকাম গুলো আমরা দেখাই, যেটা আমাদের ডিরেক্ট ইনকাম আমরা দেখিয়ে থাকি। তারপরে এর সাথে আমাদের যে পরিচালন ব্যয়গুলো আছে সেগুলো দেখাই। এরপর অপরিচালন আয় ব্যয়গুলো দেখিয়ে আমরা বিশদ আয় বিবরণীটা করে থাকি। আর আমাদের আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে আমরা আমাদের যে দায় সম্পদগুলো আছে, ফার্স্টে আমরা সম্পদগুলো দেখাই। এটা দেখানোর ২ টা নিয়ম আমরা দেখি, যে একটা হলো আম চলতি সম্পদগুলো আগে দেখানো হয় বা কখনো স্থায়ী সম্পদগুলো আগে দেখানো হয়। যাই হোক না কেন, আমরা সম্পদের পাশে স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, তারপর অসম্মানিত ব্যয়, অন্যান্য সম্পদ এভাবে যদি থাকে আমরা দেখিয়ে দেই। আমাদের যেটা এরপরে দায়ের দিকে আমরা মালিকানা সত্ত্ব বিবরণীটা মালিকানা সত্ত্বের পরিমাণ বা সমাপনী মূলধনটা দেখাই। তারপর দায়গুলোকে আমরা স্বল্প মেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায় বা দীর্ঘমেয়াদী দায় আগে দেখালে দীর্ঘমেয়াদী স্বল্প মেয়াদী দায়টা পরে দেখাই। আমি যে স্থায়ী সম্পদ যদি আগে দেখাই তাহলে আমাকে দীর্ঘমেয়াদী দায়টা আগে দেখাতে হবে। আর যদি চলতি সম্পদ আগে দেখাই তাহলে আমাকে স্বল্প মেয়াদী দায় আগে দেখাতে হবে। তো আমরা এই ক্লাসিফিকেশন এর মধ্যে আমাদের পোস্টিংটা কোন এই বিষয়টা কোন দিকে যাবে সেটা আমরা আজকে শিখে নেব। আমাদের যে সমাপনী মজুত পণ্য আছে সংক্রান্ত যে সমন্বয়গুলো আছে, আমরা আমাদের লেকচারটা আমরা এভাবে সাজিয়েছি যে আমরা আমাদের যে সমন্বয়গুলো ক্যাটেগরি আছে, সমাপনী মজুত পণ্য সংক্রান্ত, ক্রয় সংক্রান্ত, বিক্রয় সংক্রান্ত, বিজ্ঞাপন সংক্রান্ত বা আমাদের পাওনা সংক্রান্ত, এই যে এরকম মানে ক্যাটেগরিজ ওয়াইজ আমরা আলোচনা করব যেন আমাদের বুঝতে সহজ হয়। আমরা মজুত পণ্যের সমন্বয়ের মধ্যে আমরা যে কিছু সমন্বয় নিয়েছিলাম যেগুলো আমাদের কমে বেশি কঠিন গুলো দেখিয়ে ফার্স্ট স্টুডেন্টদের বোঝানোটা খুব কঠিন। এইজন্য আগে সহজ থেকে ধীরে, ধীরে কঠিনের মধ্যে গেলাম। তারপরে যদি দেখা গেল যে আমরা জেনে নেই যে আসলে আমাদের যে আইটেমটা আছে আমরা যে মানে দেখে নেই যে আমাদের সমাপনী মজুত পণ্যটা আ আমাদের এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গুলোর কোথায় কিভাবে বসে। এটা দেখে নিলে পরবর্তীতে এটার সাথে কোনটা যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, এটা লজিক্যালি মানে নিজেই করে নেওয়া। বা মানে প্রয়োগটা নিজেকে আসলে শিখে নিতে হয়। মানে সিস্টেমটা দেখে নিয়ে পরে মানে প্রয়োগটা নিজেকেই করতে হয়। মানে প প্রশ্নে কিরকম আসে। তো আসলে প্রশ্ন তো সবসময় সহজেই আসে, কিন্তু তারপর প্রস্তুতিটা সব রকম ভাবে করে নেওয়াই ভালো। যে আসলে এর মধ্যে সমাপনী মূলধন সংক্রান্ত সমন্বয়গুলো কত রকম ভাবে হতে পারে। আমরা ১ম যে নিয়েছি ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে নিম্নোক্ত প্রতিটি সম্মানের পৃথকভাবে বিবেচনা করে সমাধান আ করে দেখানো হলো। আমরা ১ম এ যেই সম্মানটা দেখলাম সেটা হলো সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে ৳৫০,০০০। আমাদের সমাপনী মজুত পণ্য আমাদের বলতে আমরা এটা বুঝে থাকি যেটা আমাদের প্রতিষ্ঠান আমাদের বছর শেষে যে পণ্যটা আমাদের কাছে অবিকৃত রয়ে গেল। অবিকৃত রয়ে যাওয়ার কারণে সেই পণ্যটা আমরা আ কোথায় কিভাবে দেখাই? আমরা এটাই আমাদের পোস্টিং এর মূল বিষয়। সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে ৳৫০,০০০। আমাদের প্রারম্ভিক মজুত পণ্য ছিল
মানে যেখানে সেই পোর্শনের মধ্যে আমরা এটা আসলে বিশদ আয় বিবরণী আমরা মূলত দেখিয়ে থাকি হলো ওই যে বিক্রিত পণ্যের ব্যয় ব্যয় করার অংশে আমরা এটা করে থাকি। আমরা বিশদ আয় বিবরণীতে আমরা যখন নিট বিক্রয়টা বের করে ফেলি, নিট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিই। সেই বিক্রিত পণ্যের ব্যয়টা কত টাকা হবে সেটা বের করার জন্য আমরা যে অংশটা করি প্রারম্ভিক মজুত পণ্য, তারপর সমাপনী এই অংশ থেকে আমরা মূলত এই সমাপনী মজুত পণ্যটা এই যে এইখানে বসে। কিভাবে বসে? বাদ হিসেবে বসে। আমি আবার বলছি যে আমরা ফার্স্টে যেটা করি বিক্রিত পণ্যের ব্যয় অংশে আমরা প্রারম্ভিক মজুত পণ্য বের করেছি। প্রারম্ভিক মজুত পণ্য থেকে আমরা আমাদের ক্রয়কৃত পণ্যের যে ব্যয়টা আছে সেটা যোগ করেছি। তারপর আমরা যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পেয়েছি সেখান থেকে আমরা সমাপনী মজুত পণ্যটা বাদ দিই। মানে আমাদের বিক্রয়যোগ্য পণ্য বলতে এই পণ্যটা রয়েছে আমরা মানে বিক্রি করতে পারবো। আর এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমরা সমাপনী মজুত পণ্যটা বাদ দিয়ে থাকি। এই পণ্যটা আমাদের বিক্রি হয়নি। এই পণ্যটা আমাদের বিক্রি হয়। আমরা আমাদের মূল যে পণ্যটা আছে বিক্রয়যোগ্য সেখান থেকে আমরা সমাপনী মজুত পণ্যটা বাদ দিয়ে থাকি। এভাবে আমরা বিশদ আয় বিবরণীতে দেখিয়ে থাকি। আর প্রত্যেকটা সমন্বয় মানে আর্থিক বিবরণীতে ২ টা জায়গায় প্রভাব ফেলে। হোক সেটা একই বিবরণীতে ২ বার প্রভাব ফেলতে পারে অথবা ২ টা বিবরণীতে প্রভাব ফেলতে পারে। তো আমাদের এই সমাপনী মজুত পণ্যটা ২ টা জায়গায় যাবে। একটা হলো সমাপনী মজুত পণ্যটা বিশদ আয় বিবরণীতে যাবে এই অবস্থায়। আর আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ অংশে চলে যাবে। আর এটা এনশিওর হতে হবে যে আমার সমন্বয়ের যে আইটেম গুলো আছে প্রত্যেকটা ২ টা জায়গায় হিট করেছে কিনা। ২ টা জায়গায় যদি প্রভাব না ফেলে মানে সমপরিমাণ প্রভাব না ফেলে তাহলে আমার অঙ্ক কিন্তু মিলবে না। তো এই ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে যে হ্যাঁ, অন্য আরেকটা সমন্বয় নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ার আগে আমাকে এইটা দেখতে হবে যে আমার এই সমন্বয়টা আমার আর্থিক বিবরণীতে ২ জায়গায় লজিক্যালি হিট করেছে কিনা। তো এই পোস্টিংটা আমাকে নির্ভুলভাবে করতে হবে। যদি দেখা গেল যে না মানে একটা যদি এলোমেলো হয় তাহলে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কখনোই মিলবে না। আচ্ছা যাই হোক, তাহলে আমরা বিষয় সমাপনী মজুত পণ্যের ব্যাপারটা এইভাবে মনে রাখি যে আমাদের সমাপনী মজুত পণ্যের বিষয়টা এভাবে মনে রাখবো যে আমাদের সমাপনী মজুত পণ্যের মানে বিশদ আয় বিবরণীতে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বাদ যাবে সমাপনী মজুত পণ্য আর চলতি সম্পত্তি যাবে সোজা হিসাব। সোজা হিসাবটা হলো যে আমাদের সব বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বাদ যাবে আর চলতি সম্পদ থেকে মানে চলতি সম্পত্তির মধ্যে যায় বসবে। এটা হলো এটা হলো ফান্ডামেন্টাল যে এরপর এটার সাথে যদি আরো আদার্স থাকে কিন্তু এই জায়গায় চাকরি মানে যদি আরো কিছু সমন্বয় থেকে থাকে যা হওয়ার এখানেই হবে। যা হওয়ার এই যে এইটা হওয়ার পরে এখানে যেটা বসবে সেই অ্যামাউন্টই আমাদের চলতি সম্পদের মধ্যে সরাসরি লিখে দেব। চলতি সম্পদের মধ্যে কোনো যোগ বিয়োগ আমরা করব না। আমরা জাস্ট যদি পরবর্তীতে সমাপনী মূলধন পণ্যের সাথে কোনো কিছু মানে বাড়া কমা থাকে আমরা এখানেই সেই বাড়া কমাটা দেখিয়ে দেব। আর যদি তারপর এই যে অ্যামাউন্ট এখানে দেখাচ্ছি সেই অ্যামাউন্টই আমরা পরবর্তী সম্পদের মধ্যে দেখিয়ে দেব। তো যাই হোক আমরা এরপরে সমন্বয়তে চলে যাচ্ছি। সমাপনী মজুত পণ্যের প্রায় মূল্য হলো ৳৪০,০০০ এবং বাজার মূল্য হলো ৳৪৫,০০০। আমরা এই ৳৪৫,০০০ আমরা মধ্যে থেকে আমরা অবশ্যই সবসময় কমটা দেখাবো। আমরা সমাপনী মজুত পণ্যের একাধিক মূল্য থাকতে পারে। যেমন ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে একটা কম একটা বেশি থাকতে পারে। যেটা কম ক্রয় মূল্যটা যদি এখানে যেহেতু কম এইজন্য আমরা ক্রয় মূল্যটা লিখেছি। আর যদি এখানে বিক্রয় মূল্য বাজার মূল্যটা যদি কম থাকতো তাহলে আমরা বাজার মূল্যটাই লিখতাম। আমরা ঠিক সে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বাদ দিয়ে দেখিয়েছি আর চলতি সম্পদের মধ্যে ৳৪০,০০০ দেখিয়ে দিয়েছি। সোজা হিসাব। আর এটার জন্য তোমরা চাইলে একটা নোটও দিতে পারো। মানে যে আমরা মানে রক্ষণশীলতার নীতি অনুযায়ী আমাদের সমাপনী মজুত পণ্যের কম মূল্যটা দেখানো হয়েছে। এরপরে ৩ নাম্বার সমন্বয়টা আমরা সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত ৳৩,০০০ পণ্য যা বিক্রয় করা হয়েছে কিন্তু খরিদ্দারদের মধ্যে এখনো নিকট সরবরাহ করা হয়নি। সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত ৳৩,০০০ পণ্য যা বিক্রয় করা হয়েছে কিন্তু খরিদ্দারদের নিকট এখনো সরবরাহ করা হয়নি।
সমাপনী মজুত পণ্য 40,000 টাকা এখানে দেওয়া আছে। তো আমাদেরকে যেটা চিন্তা করা সেটা হলো যে আমরা যদি মনে করি মানে আমরা সমাপনী মজুত পণ্য বলতে বুঝে থাকি যে পণ্যটা আমার গোডাউনে রয়ে গেছে। তো যেহেতু আমার ৩,000 টাকার পণ্য গোডাউনে ছিল আমি এটাকে সমাপনী মজুত পণ্যের মধ্যে আ দেখিয়ে দিয়েছি। মানে সমাপনী মজুত পণ্য যখন স্টক লটের মানে অ্যাকাউন্ট করতে গিয়েছিল তখন এই 40,000 টাকা মানে ওই সমাপনী মজুত পণ্যের মধ্যে ৩,000 টাকাও দেখিয়ে দিয়েছে। কিন্তু আসলে এই ৩,000 টাকার পণ্য এটা বিক্রয় করা হয়েছিল। সমাপনী মজুত পণ্য বলতে আমরা সেটাই বুঝে থাকি যেটা বিক্রয় করা হয়নি। কিন্তু আমরা তো এই যে ৩,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছিল আমরা এটাকে অবিক্রিত মনে করে আমরা সামরিক মজুত পণ্যের মধ্যে দেখিয়ে দিয়েছি। তাহলে সোজা কথা। তাহলে যেটা মানে দেখিয়ে দিয়েছি সেটা তাহলে বাদ দিয়ে দেখিয়ে দিব। বা মানে কমিয়ে দেখানোর জন্য আমাকে বিয়োগ করতে হবে। যেমন এই যে আমার সমাপনী মজুত পণ্য ছিল ৳৪০,০০০ এর মধ্যে থেকে ৳৩,০০০ বাদ দিয়ে ৳37,000 আমি দেখাবো। আর এই ৳37,000 আমি চলতি সম্পদের মধ্যে দেখিয়ে দিব। এরপরে যে আগুনে বিনষ্ট পণ্য সংক্রান্ত এ সমন্বয়গুলো আছে, এই আগুনে বিনষ্ট পণ্য এটা বলতে আমরা যেটা বুঝে থাকি যে আমাদের গোডাউনে বা আমাদের এম ক্রয় করা পণ্যের মধ্যে আমাদের কোন একটা কারণে আগুন লেগে পণ্যটা বিনষ্ট হয়ে যায়। তো এখন আমরা যখনই দেখি যে আমাদের যে পণ্যটা সমাপনী মজুত পণ্যে অন্তর্ভুক্ত করা হয়ে গেল, পরবর্তীতে আগুন লেগে গেল, তখন আমরা সমাপনী মজুত পণ্য থেকে এটা বাদ দিয়ে দেখাই। আবার যদি এরকম হয়ে যায় যে না মানে আমরা আমরা মানে কি বলে আগুনে লাগার পরে আমরা সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন করেছি। তখন কিন্তু আর বাদ দিতে হবে না। একটু পরে যদি লাইন টু লাইন যে আগুনে বিনষ্ট পণ্য সমাপনী মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকলে সমাপনী মজুত পণ্য থেকে বাদ দিয়ে দেখাতে হবে। মনে রাখতে হবে সমাপনী মজুত পণ্য মূল্যায়নের আগে আগুন লাগলে বাদ দিতে হবে না। পরে আগুন লাগলে বাদ দিতে হবে। যত টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে তার সম্পূর্ণ মূল্য বিশদ আয় বিবরণীতে ক্রয় হতে বাদ দিয়ে দেখাতে হবে। এই যে যেটা বলা হয়েছিল যে যত টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে তার সম্পূর্ণ মূল্য বিশদ আয় বিবরণীতে ক্রয় হতে বাদ দিয়ে দেখাতে হবে। বীমা কোম্পানি এখানে আবার একটা বিষয় থাকে যে আমার তো যেহেতু মানে কি বলে আ অগ মা আগুনে বিনষ্ট জড়িত ক্ষতির কারণে একটা অগ্নি বীমা নামে একটা বীমা থাকে। আমি যে আমার যদি প্রোডাক্ট এর এগেইনস্ট এ যদি একটা বীমা করা থাকে, তাহলে বীমা কোম্পানির কাছ থেকে আমি ক্ষতিপূরণ পাওয়ার একটা উম আ পসিবিলিটি থেকে যায়। তো বীমা কোম্পানি যদি কোন ক্ষতিপূরণ দেয়, ভালো কথা। আর যদি না দেয় তাহলে পুরোটাই আমার জন্য আ ক্ষতি হিসেবে দেখাতে হবে। যেমন বীমা কোম্পানি যত টাকা ক্ষতিপূরণ দিবে না, যে তার বিশদ আয় বিবরণীতে অপরিচালন ব্যয় অংশে আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতি নামে লিখতে হবে। এটা কিন্তু মনে রাখা যে কোথায় বসবে। আগুনে বিনষ্ট যদি আমাকে বীমা কোম্পানি কোন ক্ষতি দিল না, তাহলে আমার এটা বিশদ আয় বিবরণীর যে অপরিচালন ব্যয় অংশ আছে সেখানে আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতি নামে লিখতে হবে। এখানে একটা ব্যাপার উল্লেখ করে নিই যে আমার প্রতিষ্ঠানে আরো অনেক রকম ক্ষতি হতে পারে। চুরিজনিত ক্ষতি হতে পারে, ছিনতাইজনিত ক্ষতি হতে পারে, মূল্যহীন চেক হতে পারে। তো এই যত রকমের ক্ষতি আছে, আগুনে বিনষ্ট পণ্য ক্ষতি হতে পারে। মানে যত রকমের ক্ষতি আমাদের হতে হয়ে যদি হয়ে থাকে তাহলে সেগুলো আমরা অপরিচালন ব্যয় অংশে দেখিয়ে দেব। তো বীমা কোম্পানির ক্ষেত্রে যখনই আমরা যদি ক্ষতিপূরণ না দেয় তাহলে আমরা আগুনে বিনষ্ট পণ্যের অংশ দেখাবো। আর যদি মানে কিছু অংশ দিয়ে থাকে, যদি পুরোটাই দিয়ে দেয় তাহলে ক্ষতি হলোই না। যদি মানে পুরোর কোনটাই দিল না, তাহলে পুরোটাই আমার জন্য আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতি হিসেবে দেখাতে হবে। আর অং আংশিকও দিতে পারে। যদি সে যতটুক আমাকে বীমা কোম্পানি আমাকে ক্ষতিপূরণ দিয়েছে, ওইটা তো বীমা কোম্পানির কাছ থেকে পাবো। আর যেটা দেয়নি সেটা আমার জন্য আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতি বাবদ আমাকে ওই অপরিচালন ব্যয় অংশ দেখিয়ে দিতে হবে। বীমা কোম্পানি নিকট হতে যতটুকু ক্ষতিপূরণ পাওয়া যাবে তার আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ অংশে বীমা কোম্পানি হতে প্রাপ্য নামে লিখতে হবে। আমি যেটা পাবো না বীমা কোম্পানির সাথে আমি আগুন বিনষ্ট পণ্যের ক্ষতি হিসেবেই দেখাবো। আর যদি আমার বীমা কোম্পানি যে অংশটা দিতে চাচ্ছে
সেটা আমার বীমা কোম্পানি হতে প্রাপ্য হিসেবে নামে লিখতে হবে আমাদের আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদ অংশে। আমরা এই উদাহরণ বোঝার জন্য আমরা একটা রামিলের একটা ইনফরমেশন নিলাম। সেটা হলো ক্রয় 70,000 টাকা। আমাদের এখানে যে সম্মাননীয়গুলো আছে এই সম্মাননীয়গুলো আমরা একটা একটা করে আলোচনা করে বুঝে নিই। আমাদের সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 50,000 টাকা। এর মধ্যে 5,000 টাকার আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে। বীমা কোম্পানি কোনো ক্ষতিপূরণ দিতে সম্মত হয়নি। তাহলে আমি এখানে আমার ক্রয় থেকে বাদ গেল। আমার যেহেতু 50,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে, আমি সব অবস্থায় বীমা কোম্পানির মানে কি বলে বিষয় থাকুক বা না থাকুক আমি আগেই করে নেব। প্রথম কাজটা আমি ক্রয় থেকে বাদ দিয়ে দেখা। ক্রয় থেকে আমি আমার যেই এই 5,000 টাকার পণ্য যেটা আমি একটা বাদ দিয়ে দেখিয়ে দেবো। আবার এই পণ্যটা আবার সমাপনী মজুত পণ্য থেকে বাদ দিয়ে দেখালাম। আমি আমার এই 45,000 টাকা আমি আমার সমাপনী মজুত পণ্য থেকে বাদ দিয়ে দেখালাম। আর চলতি সম্পদে আমি এই 45,000 টাকাই দেখালাম সমাপনী মজুত পণ্য। প্রথমে ছিল 50,000 টাকা, কিন্তু পরে এটা আগুন বিনষ্ট হওয়ার কারণে 5,000 টাকা কমে গিয়ে হলো 45,000 টাকা। এই 45,000 টাকাই আমার সমাপনী মজুত পণ্যের অংশে দেখিয়ে দিব। আমি আবার এই যে ক্রয় থেকে যেটা বাদ দিয়ে দিয়েছি, একবার ক্রয় থেকে বাদ যাবে, আবার আগুনে বিনষ্ট পণ্য জনিত বিনষ্ট পণ্যের ক্ষতির বাবদ এখানে অপরিচালন ব্যয় অংশে দেখিয়ে দেবো। তাহলে কিন্তু আমি কিন্তু দেখছি যে আমার মানে কি বলে প্রভাব যেটা মানে এই সম্মানের প্রভাবটা কিন্তু এই যে 5,000 টাকারটা এখানে একবার করেছে, আবার এই যে এইখানে একবার করে দুইবার হয়ে গেল। আর সমাপনী মজুত পণ্যে যে প্রভাব এটা দুই জায়গায় মানে দুইবার করে গেল। তো এইভাবে আমি মনে রাখবো যে আমার আসলে দুইটা মানে হিসাব দুইটা জায়গায় আমার প্রভাব পড়েছে কিনা। আর আচ্ছা আমরা আবার একটু জেনে নিই আগুনে বিনষ্ট পণ্যটা আমার ক্রয় থেকে বাদ যাবে। আর অপারেশন ব্যয় অংশে আগুনে বিনষ্টজনিত ক্ষতি হিসেবে আসবে। যেহেতু এটা সমাপনী মজুত পণ্যটাকে কমিয়ে দিয়েছে তাহলে আমি সমাপনী মজুত পণ্য থেকে বাদ দিয়ে দেখাবো এবং সেই বাদ যাওয়া অংশটা আবার চলতি সম্পদের মধ্যে দেখিয়ে দেব। ২ নম্বর সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 50,000 টাকা। এর মধ্যে 5,000 টাকার আগুনে বিনষ্ট অন্তর্ভুক্ত আছে। বীমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। বীমা কোম্পানি যেহেতু সম্পূর্ণ পূরণ দিতে সম্মত হয়েছে তাহলে আমাদের ওই কি বলে ওই যে অপরিচালন ব্যয়ের অংশে যেটা আমরা লিখেছিলাম আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতি এটা আর দেখানো লাগবে না। আমরা ক্রয় থেকে তো বাদ দিয়ে দেখালাম 5,000 টাকা। ঠিক এই 5,000 টাকাই আবার যেহেতু পুরোটাই আমাকে বীমা কোম্পানি আমাকে দিয়ে দিচ্ছে, তো আমি বীমা কোম্পানির কাছে বীমা কোম্পানি হতে প্রাপ্য হিসেবে আমি এখানে লিখে মানে আমার আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদ অংশে লিখে ফেললাম এই যে 5,000 টাকা। আর এই সমাপনী মজুত পণ্য থেকে বাদ দিয়ে যে 45,000 টাকা দেখালাম সেটা আমি আর্থিক অবস্থার বিবরণীতে 45,000 টাকাই দেখিয়ে দিলাম। আমার দুই জায়গায় প্রভাব পড়ে গেল। আমি বীমা কোম্পানির দাবিটা কিভাবে দেখালাম? বীমা কোম্পানি যেহেতু বীমা কোম্পানির কাছ থেকে পেয়ে গেলাম, এজন্য যত টাকা পাবো পুরোটাই আমি এখানে বীমা বীমা কোম্পানির হাতে প্রাপ্য লিখে দিলাম। আর আমার এখানে যেহেতু কোনো আগুনে বিনষ্টজনিত কারণে আমার কোনো ক্ষতি নেই। যার কারণে আমি অপরিচালন ব্যয় অংশে কোনো ক্ষতি দেখাবো না। এরপরের সম্মানীয়টা এরকম মানে আংশিক সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 50,000 টাকা। এর মধ্যে 5,000 টাকার আগরিক বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে। বীমা কোম্পানি 3,000 টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। আমরা অ্যাজ ইউজুয়াল ক্রয় থেকে বাদ দিয়ে দেখালাম আগরিক বিনষ্ট পণ্যটা। আর এই ক্ষতিটা আমরা যেহেতু বীমা কোম্পানি আমাদেরকে 3,000 টাকা দিতে সম্মত হয়েছে। এজন্য চলতি সম্পদে আমরা 2-3,000 টাকা দেখাবো। আর 2,000 টাকা আমাদের ক্ষতি বাবদ দেখাবো। আমাদের টোটাল আ আ অগ্নি বিনষ্ট পণ্য হলো 5,000 টাকা ছিল। 5,000 টাকা এখান থেকে বাদ দিয়ে দেখিয়েছি। এর মধ্যে 2,000 টাকা আমি ক্ষতি বাবদ দেখিয়েছি। আর 3,000 টাকা আমি বীমা কোম্পানির প্রাপ্য হিসেবে দেখিয়েছি। আমার 5,000 টাকার কিন্তু ইকুইভ্যালেন্ট হয়ে গেল।
মনে রাখতে হবে কত টাকা বিয়োগ করেছি এবং কত টাকা আমি দেখিয়েছি। অঙ্ক মেলার জন্য কিন্তু আমাকে এই বিষয়গুলো কিন্তু নোট করতে হবে যে আমার ৳৫,০০০ আমি বিয়োগ করেছি। ৳৫,০০০ আমার অ্যাডজাস্টমেন্ট হয়েছে কিনা পরবর্তীতে যে এখান থেকে ৳২,০০০ বা আমি অপরিচালন ব্যয় অংশ দেখিয়েছি। আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতি বাবদ। আর বীমা কোম্পানির হতে আমি মানে যেটা পাবো সেটা চলতি সম্পদ অংশ দেখিয়ে দিয়েছি। আমার কিন্তু ৳৫,০০০ হয়ে গেল। আর স্বাভাবিক মজুত পণ্যের মধ্যে মানে যে পুরো টাকাটাই আমার বাদ যাবে। আমি ৳50,000 থেকে ৳5,000 বাদ দিয়ে ৳45,000 পেলাম। এই ৳45,000 আমি সমাপনী মূল পণ্যের মধ্যে দেখিয়ে দেব। এইভাবে কিন্তু আমাকে মনে রাখতে হবে। ধরে, ধরে মনে রাখতে হবে যে কোথায়, কোথায় করলাম। কোথায়, কোথায় আমার এই প্রভাবটা ঠিক মতো হয়েছে। সমাপনী মূল পণ্য মূল্যায়ন করা হয়েছে ৳৫০,০০০ এই মূল্যায়নের পরক্ষণেই ৳৫,০০০ র পণ্য আগুনে বিনষ্ট হয়েছে। বীমা কোম্পানি অর্ধেক পুরো ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। আমার ক্রয় থেকে আমি ৳5,000 বাদ দিয়ে দেখালাম এবং আমার অর্ধেক সম্মতি হয়েছিল ক্ষতিপূরণ দিতে। এইজন্য আমার অর্ধেক ক্ষতি হয়েছে। আমি অর্ধেক ক্ষতিতে মানে অর্ধেক আমি ক্ষতিতে দেখিয়েছি। আর বীমা কোম্পানির যেটা পাবো সেটার যে অর্ধেকটা পাবো সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। আর সহকারী মজুত পণ্যে as usual আমি যেভাবে দেখানোর কথা সেভাবে দেখিয়ে দিয়েছি। এভাবে আমাকে পোস্টিং গুলো মনে রাখা এগুলো লজিকের বিষয়। জাস্ট আমার মূল বিষয় ছিল সমাবেশ মূলধন কোথায়, কোথায় যাবো? ওইটা যদি বুঝতে পারি তারপরে এটার সাথে যোগ বিয়োগ কি হবে না হবে এটা পরের বিষয় আমার মনে রাখতে হবে। কিন্তু অগ্নিবিনষ্ট পণ্যটা কিভাবে যাবে? অগ্নিবিনষ্ট পণ্যটার লজিকটা হলো ক্রয় থেকে বাদ যাবে আর ক্ষতিটা আ আ ক্ষতি হয়ে থাকলে আমার ক্ষতির অংশটা অপারেশন ব্যয় অংশে যাবে। আর বীমা কোম্পানির যদি দাবি থাকে যে বীমা কোম্পানির চলতি সম্পদের মধ্যে চলে যাবে। আর সমাপনী মূলধন বাদ দিয়ে যাবে। সমাপনী বাদ দিয়ে দেখাতে সমাপনী মূলধন বাদ দিয়ে দেখালে দোনো জায়গায় দেখা যায়। সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে ৳৫০,০০০ এই মূল্যায়নের পূর্বে ৳৫,০০০ পূর্বে। পূর্বে যেহেতু বলেছে তার মানে এই যে সমাপনী মজুত পণ্য মূল্যায়নের পূর্বে। তাহলে বুঝাই যাচ্ছে যে এটা আর সমাপনী মজুত পণ্যের মধ্যে যাবে না। ৳5,000 সাগরে বিনষ্ট হয়েছে। বীমা কোম্পানি আমাকে 60% ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। 40% আমাকে ক্ষতি হিসেবে কাউন্ট করতে হবে। আচ্ছা আমার ৳5,000 র মধ্যে থেকে আমার মানে ক্রয় থেকে বাদ দিয়ে দেখালাম। আমার এটা মানে ক্রয় থেকে সর্বাবস্থায় বাদ যাবে। ক্রয় থেকে বাদ গেল। আর আমার এখানে যে 40% যে মানে আমার ক্ষতি হয়েছে ৳৫,০০০ র উপরে আমার ৳৫,০০০ 40% হলো ৳2,000 আমি ৳2,000 এখানে আমি অ্যা ক্ষতি বাবদ অপারেশন ব্যয় অংশ দেখিয়ে দিলাম। আর বাকি যে 60% ৳৩,০০০ আমি বীমা কোম্পানির কাছ থেকে পাবো এটা আমি চলতি সম্পদ অংশ দেখিয়ে দিলাম। আর আমার সমাপনী মজুত পণ্য মূল্যায়নের পূর্বেই আগুনটা আগার আগুনে পণ্যটা নষ্ট হয়েছে। তো আমার সমাপনী মজুত পণ্য মূল্যায়নের ক্ষেত্রে এটা কোন প্রভাব ফেলবে না। আমি কোন বিয়োগ হবে না এখান থেকে। ৳50,000 দোনো জায়গায় বসিয়ে দিব। আমাকে দেখতে হবে মূল্যায়নের পূর্বে। মূল্যায়নের মানে সমাপনী মজুত পণ্য মূল্যায়নের পূর্বে যদি আগুন বিনষ্ট হয়ে থাকে, আমাকে তাহলে সমাপনী মজুত পণ্যকে বাদ দিয়ে দেখাতে হবে। আমরা এখন ক্রয় ও ক্রয় ফেরত সংক্রান্ত সমন্বয়গুলো নিয়ে একটু আলোচনা করব। এভাবে বুঝে নেওয়ার জন্য সহজ যে আমাদের মানে ক্যাটেগরাইজ ওয়াইজ আর যদি কারো কোনো এই ফাইলটা এল আ লাগে যেমন মানে কেউ যদি নিতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাকে মানে পিডিএফ কপিও দিয়ে দিতে পারি। আবার হয়তোবা সে যদি মনে করে যে না আমরা তাকে প্রিন্ট আউট পৌঁছায় দেব তাহলে সে প্রিন্ট আউট আমাদের কাছ থেকে নিতে পারবে। এটা আমাদের এই আ YouTube এর কমেন্টস বক্সে লিখলেও হবে, আমাদের মেসেঞ্জারে এম ইনবক্সে দিলেও হবে। অথবা WhatsApp এ আমাদের নাম্বারে নক করলেও আমরা তার ঠিকানা বা তার ইমেইল অ্যাড্রেস দিয়ে দিলাম। আমাদের ক্রয় ও ক্রয় ফেরত সংক্রান্ত যে সমন্বয়গুলো আমাদের এ এইখানে আছে। তার মানে এগুলো সমন্বয় করার নিয়মটা একটু দেখে নেই। সমন্বয়ে ক্রয় হিসাবভুক্ত হয়নি বলা হলে তার ধারে ক্রয় ধরা প্রচলিত। যদি ধরা হয় বলা থাকে যে ক্রয় হিসাবভুক্ত হয়নি। তার মানে এটা ধারে ক্রয় মনে করে আর কিছু বলে দেওয়া না থাকলে ধারে ক্রয় মনে করতে হবে। এজন্য বিশদ আয় বিবরণী ক্রয়ের সাথে যোগ করতে হবে। আর আর্থিক অবস্থার বিবরণী স্বল্প মেয়াদী দায়ের অংশে প্রদেয় হিসাবের সাথে যোগ করতে হবে। তাহলে আমাদের এই যে ক্রয়টা ২ টা জায়গায় হিট করবে। একটা হলো মানে অলিখিত ক্রয়টা ২ টা জায়গায় হিট করবে। একটা হলো বিশদ আয় বিবরণীর ক্রয় অংশে হিট করবে। আর স্বল্পমেয়াদী দায়ের প্রদেয় দায়ের অংশে প্রদেয় হিসাবে এটা প্রভাব ফেলবে।
আমরা এই দুইটা বিষয় মনে রাখি যে আমাদের বিশদ আয় বিবরণীর ক্রয়তে এবং স্বল্পমেয়াদী দায়ের প্রদেয় হিসাবের দেখাতে হবে। সোজা সোজা হিসাব, ক্রয় বাড়বে, প্রদেয় হিসাব বাড়বে। এটা মনে রাখা হচ্ছে সহজ। ক্রয়কৃত পণ্য সমাপনী মজুদের অন্তর্ভুক্ত হয়েছে কি হয়নি তা উল্লেখ না থাকলে ধরে নিতে হবে তা সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে আহ, সমাপনী মজুদের সাথে যোগ করতে হবে না। এখানে যদি বলে দেয় যে আমাদের যে ক্রয়কৃত পণ্য আমাদের নর্মালি বলে না যে সমাপনী মজুদ পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়নি, বা এটা মানে যেটা এই হয়ে থাকে যে আমার ক্রয় করেছে কিন্তু এটা হিসাবভুক্ত হয়নি, আমার ওইটা খেয়াল রাখতে হবে। আর যদি বলে দেয় যে হ্যাঁ এটা সমাপনী মজুদ পণ্যের মধ্যেও দেখানো হয়নি, তাহলে সোজা কথা, যদি মানে যত কথা বলবে তত কাজ করবে, যেটা বলবে না সেটা নিজে থেকে করার দরকার। আমরা একটা দেওয়া মিল নিলাম আমাদের প্রায়ের জন্য আমাদের যেটা মানে ৮০,০০০ টাকা, এবং প্রদেয় হিসাব যেটা ৭০,০০০ টাকা। আমাদের এই ক্রয় বাড়বে আর প্রদেয় হিসাব বাড়বে। ক্রয়টা মানে বিশদ আয় বিবরণীর আইটেম, আর প্রদেয় হিসাবটা হলো আর্থিক অবস্থার আর্থিক অবস্থা বিবরণীর চলতি দায়, সরি স্বল্প মেয়াদী দায়ের আইটেম। যাই হোক, মানে ক্রয় বাড়বে আর প্রদেয় হিসাব বাড়বে, মনে রাখাটা সহজ। ক্রয় বাড়বে, প্রদেয় হিসাব বাড়বে। আমাদের অলিখিত আমাদের সমন্বয়গুলো আমরা একটা একটা করে পড়ি আর বুঝে নিই। যে অলিখিত ক্রয় 4,000 টাকা, আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যে ক্রয় আছে তার সাথে যোগ করে দেখিয়ে দিলাম 4,000 টাকা। আর আমাদের যে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় থেকে আমরা ক্রয় যে আইটেমটা লিখি সেখানে আমরা অলিখিত ক্রয়টা যোগ করে দেখিয়ে দিব। 80,000 টাকার সাথে আমরা আমাদের 4,000 টাকা যোগ করে 84,000 টাকা আমরা নিয়ে নিলাম। আমাদের এই 4,000 টাকা যে টাকাটা আমরা অলিখিত ক্রয় ছিল সেটা প্রদেয় হিসাবের সাথে আমরা অলিখিত ক্রয় বাবদ যোগ করে দেখিয়ে দিলাম। মানে আমি সহজে বলছিলাম ক্রয় বাড়বে, বিক্রয় প্রদেয় হিসাব বাড়বে, ক্রয় বাড়বে আর প্রদেয় হিসাব বাড়বে। এই লজিকটা মনে রাখলেই হবে। আর এটার সাথে জাস্ট আর কি হয় না হয় এটা মানে নিজেই বুঝে নেওয়া যায়। শুধু পোস্টিংটা যে এটা কোথায় কোথায় যাবে, এটা বিশদ আয় বিবরণীর ক্রয়তে যাবে, আর আর্থিক অবস্থার বিবরণীর প্রদেয় হিসাবের মধ্যে যাবে। আর প্রদেয় হিসাব স্বল্প মেয়াদী দেয়, এটা মানে ভুলে গেল তুমি মনে মনে পড়ে যাবে। সবকিছু মানুষ ভুলে রাখে। সমাপনী মজুত পণ্যের মধ্যে ৫,০০০ টাকার পণ্য যুক্ত আছে যার এখনো চালান পাওয়া যায়। মানে এই যে বলে দিয়েছে যে মানে আমাদের আহ, মানে কথার মারপ্যাচটা যে সমাপনী মজুত পণ্যের মধ্যে ৫,০০০ টাকার পণ্য আছে, এটা নিয়ে আমার টেনশন নাই, কিন্তু তার এখনো চালান পাওয়া যায়। চালান পাওয়া যায়নি মানে আমরা হিসাব পাতি লিখি। আমাদের আমাদের যখনই আমাদের এটা মানে বুঝতে পারবো যে আমাদের এটা চালান পাওয়া যায়, তার মানে রেকর্ড হয়নি। আমরা রেকর্ড তখনই করি যখন এটা চালান পাই। আর হিসাব বিজ্ঞানের যে এই মানে কি বলে হিসাব রক্ষণের যে মূল বিষয়টা হলো যে আমি হিসাব বইতে এটা মানে রেকর্ডটা কখন করি, চালান পাওয়ার পরে। মানে এগুলোকে বলা হয় মানে লেনদেনের দলিল, যেমন চালান, ক্যাশ মেমো, ভাউচার, রসিদ, এগুলো পাওয়া মানে হচ্ছে এটা রেকর্ড হয়েছে। আর পাওয়া যায়নি মানে রেকর্ড হয় না, পাইলে আমরা রেকর্ড করি না। তো আমাদের যেটা কথাটার মানেই যে আমরা এখনো চালান পাওয়া যায়নি, তার মানে আমরা বুঝিয়ে নিতে পারতেছি যে এটা আমাদের রেকর্ড হয়নি। তাহলে আমরা মানে অন্য ভাষায় বলেছে যে আমরা এটা রেকর্ড করিনি। তো যাই হোক, আমাদের এই রেকর্ডটা আমরা দেখিয়ে দিই, ক্রয়ের সাথে যোগ করেছি আর অলিখিত সরি প্রদেয় হিসাবের সাথে যোগ করে দেখিয়ে দিয়েছি, সোজা কথা। যে মানে আমার প্রদেয় হিসাব ছিল হলো ৭০,০০০ টাকা, এর মধ্যে 5,000 টাকা আমি যোগ করে আমি 75,000 টাকা দেখিয়ে দিলাম। আর ক্রয়ের সাথে আমি যোগ করে দেখিয়ে দিলাম, শেষ। মানে একই আগের আগের কথা। বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ মানে আমরা এর আগে মানে আহ, গণনা অংশ দেখেছি যে আমাদের পণ্য আমরা প্রচারের জন্য আহ, খরিদ্দারদের মধ্যে
বিতরণ করেছি বিনামূল্যে, তাহলে এটা আমার বিজ্ঞাপন পারপাসে চলে যাবে। আমার এখানে মূলত আমি ক্রয় থেকে যেটা এটা ক্রয় থেকে বাদ দিয়ে দেখাবো। আমার ক্রয় করা পণ্য কমে গেল ৩,০০০ টাকা। আমি আবার এটা আমার বিজ্ঞাপন বাবদ খরচে চলে যাবে। আমার এখানে একটা বিষয় দেখবো যে আমার ক্রয়টা কিন্তু আমার কি বলে বিক্রিত পণ্যের ব্যয় অংশে আছে, অংশের আইটেম। আর পরিচালন ব্যয়ের অংশের আইটেম হলো বিজ্ঞাপন। বিজ্ঞাপনের মধ্যে আমি এটা যোগ করে দেখিয়ে দেবো। আমি যে পণ্য বিতরণ করেছি বিনামূল্যে যে ৩,০০০ টাকা, এটা আমার বিজ্ঞাপন খরচকে বাদ দিয়ে দেখাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সমন্বয়ে শুধু একটা বিবরণী কি প্রভাব করতে পারে। বিশদ আয় বিবরণীর আইটেম কি বিশদ আয় বিবরণীতে ২টা আইটেমকে মানে এটা প্রভাবিত করেছে। তাহলে এখানে আমরা দেখলাম যে ক্রয় থেকে এটা বিনামূল্যে পণ্য বিতরণটা বাদ দিয়ে দেখালাম। আর বিজ্ঞাপন থেকে এটা বিজ্ঞাপনের সাথে এটা যোগ করে দেখিয়ে দিলাম। ক্রয় কমবে, বিজ্ঞাপন বাড়বে। সোজা কথা। ক্রয় কমবে আর বিজ্ঞাপন বাড়বে। এই আমার বিনামূল্যে পণ্য বিতরণের কারণ। মালিক কর্তৃক পণ্য উত্তোলন, আমার ক্রয় কমে যাবে। ক্রয় করা পণ্য থেকে আমি মানে ক্রয় থেকে আমি বিয়োগ দিয়ে দেখাবো। আর আমার ওই যে মালিকানা সত্ত্ব বিবরণীতে আমার যে প্রারম্ভিক মূলধন আছে সেখান থেকে আমি যে আদার্স যোগ বিয়োগ আছে সেখানে পণ্য উত্তোলনটা বিয়োগ করে দেবো। আমার মালিক কর্তৃক পণ্য উত্তোলন মালিকের মূলধন থেকে বাদ যাবে আর ক্রয় থেকে বাদ যাবে। ক্রয় থেকে বাদ যাবে আর মালিকের মূলধন থেকে বাদ যাবে। এইভাবে মনে রাখা জরুরি। এর পরের অংশে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়েছে ১,০০০ টাকা, যা হিসাবভুক্ত হয়নি। আমাদের পণ্য ফেরত দিয়েছি, তার মানে আমার ক্রয় করা পণ্য কমে যাবে আর আমার প্রদেয় হিসাব কমে যাবে। আমার ক্রয় করা পণ্য কোন একটা কারণে আমার ফেরত মানে কোন একটা ত্রুটির কারণে আমাকে ফেরত দিতে হচ্ছে। আমার ফেরত দেওয়ার কারণে আমার ক্রয় করা পণ্যটা কমে যাবে। এজন্য ক্রয় থেকে বাদ যাবে। আর আমি যার কাছ থেকে পণ্যটা কিনেছিলাম তার কাছ থেকে এখন সে আমার কাছ থেকে ওই টাকাটা আর পাবে না। মানে যে টাকাটা আমি পণ্যটা ফেরত দিয়েছি। যার কারণে দেখা গেছে যতটুকু ফেরত দিয়েছি অতটুকু টাকা পরিমাণ টাকা তার কাছ থেকে বিয়োগ হয়ে যায়। প্রদেয় হিসাব যা ছিল প্রদেয় হিসাব আমার যা ছিল সেখান থেকে আমার ওই টাকাটা মাইনাস হয়ে যাবে। প্রদেয় হিসাব থেকে আমি ক্রয় ফেরতের যে অংশ, যে টাকাটা আমি দিতে হবে না সেই টাকাটা আমি মাইনাস করে দেবো। ক্রয় ফেরত মানে ক্রয় থেকে বাদ, প্রদেয় হিসাব থেকে বাদ। এভাবে মনে রাখা। চালানি পণ্য সংক্রান্ত সমন্বয় আমাদের দেশের বিভিন্ন স্থানে নিজস্ব উদ্যোগে শাখা স্থাপন না করে চাহিদাকৃত এলাকায় কমিশনের ভিত্তিতে বিক্রির প্রতিনিধি নিয়োগ করা হলে তাকে চালানি ব্যবসা বলে। সহজ বিষয়টাকে আরেকটু সহজভাবে বলা যেতে পারে যে আমরা আমাদের পণ্য বিক্রি করার জন্য দেশের বিভিন্ন স্থানে কোন রকম নিজেদের কোনো ব্রাঞ্চ সেট আপ করিনি বা আমরা নিজেরা বিক্রি করছি না। আমরা বিভিন্ন এলাকায় বা দেশের বিভিন্ন অঞ্চলে আমরা এই যে প্রতিনিধির মাধ্যমে বিক্রি করছি, বিক্রির প্রতিনিধির মাধ্যমে। এখন আমরা যে প্রতিনিধিগুলো বিক্রি করছি এই যে মাধ্যমে পণ্যটা বিক্রি, এই ব্যবসাটাকে বলে চালানি ব্যবসা। আর এই আমরা যে পণ্যটা তাকে পাঠাচ্ছি সেটা চালানি পণ্য। এক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল রাখা যে আমি যে একজন প্রতিনিধির মাধ্যমে বিক্রি করছি তাহলে অবশ্যই তাকে একটা কমিশন দিতে হবে। তাহলে এখানে বিক্রয় প্রতিনিধির কমিশন ব্যাপারটা থাকে। আমরা তাকে পণ্য বিক্রি করলাম একটা, তার কাছে পণ্যটা দিচ্ছি বিক্রয় মূল্যে। আমরা যদি তাকে আমার পণ্যটার বিক্রয় মূল্য হলো উম, ধরলাম এখানে পণ্যটা বিক্রয় মূল্য হলো ২,০০০ টাকা। আর তার কমিশন যদি ২০০ টাকা থেকে যায় তাহলে সে কিন্তু আমাকে ২,০০০ টাকা পণ্যটা বিক্রি করার পরে তার কমিশনটা বাদ দিয়ে আমাকে টাকাটা দিবে। তাহলে কত টাকা দিবে সে?
আমাকে 1800 টাকা দিবে 2000 টাকার মধ্যে থেকে 200 টাকা বাদ দিয়ে। আর একটা বিষয় সেটা হলো একটা মুনাফা। আমার এইখানে যে আমি যে পণ্যটা বিক্রি হয়ে গেল, আমার এখানে মুনাফাটা কত আসলো? আমি মুনাফাটা আমাকে কাউন্ট করতে হবে। আমি এই চালানি কারবার যে পণ্যটার মুনাফাটা আমাকে শো করা। যে পণ্যটা বিক্রি হয়েছে নিশ্চিত হওয়ার পরে আমাকে মুনাফাটা ক্যালকুলেট করতে হবে। মুনাফাটা ক্যালকুলেট করার নিয়মটা হলো যে আমার যে পণ্যটা বিক্রি করেছি, বিক্রয় মূল্য ৳২,০০০ এই মূল্য থেকে আমাকে ২ টা বিষয় বাদ দেওয়া। একটা হলো আমার পণ্যটার ক্রয় মূল্য। যদি পণ্যটার ক্রয় মূল্য যদি ৳১,০০০ হয়ে থাকে, তাহলে আমি ৳২,০০০ দিয়ে ৳১,০০০ বাদ দিয়ে দিলাম। তাহলে আমার ৳১,০০০ থাকলো। আবার ওই যে বিক্রয় কর্মীর কমিশন আমার ৳২০০ বাদ দিয়ে আমার থাকবে হলো ৳৮০০ আমার প্রফিট। আমি তাহলে ওই যে আমার আ মানে অপরিচালন আয় অংশে আমি লিখবো আমার চালানি পণ্যের লাভ, বা আমার যদি লাভ হয়ে থাকে লাভ লিখবো, আর যদি মানে ক্ষতি হয় তাহলে ক্ষতিটাই লিখবো। তো নরমালি লাভই হবে। আমরা এরকম ভাবেই লিখবো যে আমাদের বিক্রয় মানে কি বলে চালানি পণ্যের মুনাফা। চালের পণ্যের মুনাফাটা কিভাবে বের করলাম? এটার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেব, এবং ওই বাদ দেব হলো আমাদের যে কমিশন, আ প্রতিনিধি যে কমিশন সেটা বাদ দিয়ে। আমাদের এটা এভাবে বের করে আমরা এইখানে সমন্বয় করার নিয়মটা একটু পড়ে যাই। চালানি পণ্য কোন কিছু বাধা চিহ্ন দেখা দরকার। এখানে চালানি পণ্য বিক্রয় করা না হলে আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদের অংশে লিখতে হবে। যদি বিক্রয় করা না হয় তাহলে কিন্তু আমাকে আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদের অংশে লিখতে হবে। বিক্রয় করা না হলে। চালানি পণ্য বিক্রয় করা হলে চালানি পণ্যের লাভ বা ক্ষতি নির্ণয় করে তার বিশদ আয় বিবরণীতে অপারেশন আয় হিসাবে লিখতে হয়। আর বিক্রয় মূল্য হতে প্রতিনিধির কমিশন বাদ দিয়ে অবশিষ্ট টাকা প্রতিনিধির নিকট হতে প্রাপ্য নামে আর্থিক অবস্থার বিবরণীতে বিবরণী চলতি সম্পদ অংশে লিখতে হবে। আমরা এই বিষয়টা বোঝার জন্য উদাহরণগুলো একটু দেখি। আমাদের একটা আ ইনফরমেশন আমাদের গ্রামে থেকে নিয়ে নিচ্ছি। সেটা হলো চালানি পণ্য ৳১৫,০০০। চালানি পণ্য যেটা আমাদের মিলে দেওয়া আছে ৳১৫,০০০, কিন্তু এই সম্পর্কে আমাদের কিছুই বলে দেয়নি, যে সমন্বয়ে চালানি পণ্য সম্পর্কে যদি কিছুই বলে না দেওয়া থাকে তাহলে আমরা ধরে নেব যে পণ্যটা বিক্রি হয়নি। এইজন্য আমাদের ওই চালানি পণ্যটা চলতি সম্পদ অংশে আমরা চালানি পণ্যর বাবদ দেখিয়ে দিব। চলতি সম্পদের অংশে আর্থিক অবস্থার বিবরণীতে আর কোথাও যাবে না। গ্রামের আইটেম তো একটা মানে একটা জায়গাতেই মানে হিট করে। আমাদের সকল চালানি পণ্য ৳২০,০০০ য় বিক্রয় করা হয়েছে। আমাদের ছিল চালানি পণ্য কিন্তু ৳১৫,০০০। ওইটা আমরা বিক্রি করেছি ৳২০,০০০, এবং বিক্রয় প্রতিনিধির কমিশন হলো ৳10,000। আমরা আমাদের এই ইনফরমেশনটা আমাদের অনেক সময় আমাদের সৃজনশীল প্রশ্নের ক অংশে দেখিয়ে দেয় যে চালানি পণ্যের মুনাফাটা বের করা। এইটা কিন্তু সেই ফরমেট, যে আমি চালানি পণ্যের মুনাফাটা বের করব কিভাবে? আমি চালানি পণ্যের ক্রয় মূল্য, আ সরি বিক্রয় মূল্য ছিল হলো আমাদের চালের পণ্যের বিক্রয় মূল্য ৳২০,০০০। এখান থেকে মানে কমিশনটা আমাকে কিসের উপর বলা থাকে? যদি ক্রয় মূল্যের উপর বলে দেওয়া থাকে ক্রয় মূল্যের উপর ধরতে হবে, আর বিক্রয় মূল্যের উপর বলে দিলে বিক্রয় মূল্যের উপর ধরতে হবে। আর যদি কিছুই বলে না দেওয়া থাকে বিক্রয় মূল্যের উপর ধরতে হবে। কমিশন ৳২০,০০০ র উপর 10% আমি কমিশন ধরলাম। প্রতিনিধির নিকট হতে এখন আমার প্রাপ্য হলো ৳১৮,০০০। আর চালানি পণ্য যেটা দিয়েছিলাম সেটার ক্রয় মূল্য হলো ৳১৫,০০০। আমাদের রেওয়া মিল থেকে নিয়েছি। রেওয়া মিলে যেটা দেওয়া থাকে সেটা হলো চালানি পণ্যের ক্রয় মূল্য দেওয়া থাকে। তারপর আমি যেটা পাবো সেটা হলো চালানি পণ্যের মুনাফা। এভাবে আমরা চালানি পণ্যের মুনাফাটা বের করব। আমাদের এটা চালানি পণ্যের আমাদের বিক্রয় প্রতিনিধির নিকট থেকে পাচ্ছি হলো আমি 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 প্রাপ্য হলো আমি যেটা ৳১৮,০০০, কারণ তার কমিশন আ ছিল হলো ৳২,০০০। আমি কিন্তু এই যে এই টাকাটা দেখিয়ে দিলাম ৳১৮,০০০। এখানে কিন্তু ৳১৮,০০০ দেখালাম। আর চালানি পণ্যের মুনাফা দেখালাম হলো আমি ৳৩,০০০। তাহলে আমি কিন্তু এরকমভাবে মানে ফর্কটা কিন্তু ২ রকম পড়ে। এই চালানি পণ্য নিয়ে সবচেয়ে বেশি এই মানে ভুল হওয়ার সম্ভাবনা এখানে। কারণ এখানে কিন্তু সমপরিমাণ কিন্তু মানে আমি হিট মানে প্রভাব দেখাচ্ছি না। আমি ৳১৮,০০০ দেখিয়েছি আর ৳৩,০০০ দেখিয়েছি। ৳১৫,০০০ কোথাও দেখাইনি। বা ৳১৮,০০০ ২ জায়গায় দেখাইনি। ৳৩,০০০ ২ জায়গায় দেখাইনি। এরকম কমপ্লেক্সিটি তে স্টুডেন্টরা পড়ে যাবে। একটা জিনিস মনে রাখতে হবে, আমি কিন্তু ওই ৳১৫,০০০ নিয়ে এবং আমার বিক্রয় মূল্য ৳২০,০০০ নিয়ে, ৳২,০০০ নিয়ে সবকিছু নিয়ে আমি একটা ক্যালকুলেশন বের করেছি। তার মানে অ্যাডজাস্টমেন্ট এখানে হয়ে গেছে। ওইটা নিয়ে আমাকে টেনশন করতে হবে না। সবসময় মানে আমাকে মানে কি বলে
একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমার সমপরিমাণ প্রভাবটা সব জায়গায় পড়েছে কিনা, কিন্তু এখানে তো পড়ে না। এই বিষয়টা তো অবশ্যই স্টুডেন্টদের মধ্যে একটা প্রভাব পড়তে পারে যে তাদের মধ্যে। তাহলে আমাকে মনে রাখতে হবে যে এটা কিভাবে মানে সব সম্মানে যে একরকমই হবে, কিছু, কিছু সম্মান একটু আলাদাভাবে মুখস্থ রাখতে হবে। মনে রাখতে হবে। নয়তো দেখা যাবে যে ওই কি বলে পরীক্ষার হলে যেয়ে কিন্তু এত চিন্তা করার সময় পাওয়া যাবে না। আমি দেখছি যে আমার এখানে এই ৳১৮,০০০ আমি মানে পেয়েছি বা ৳৩,০০০ আমি পেয়েছি। আমার এই যে ক্যালকুলেশন যেটা ছিল, এই ক্যালকুলেশন এর মধ্যে কিন্তু সব আছে। ঠিক আছে? ওইটা নিয়ে আমার এই মানে কি বলে চিন্তা করতে হবে না। যে যেভাবে পোস্টিং করার নিয়ম সেভাবে পোস্টিং করে দিলেই অঙ্ক ইনশাআল্লাহ মিলে যাবে। তো এই যে এখানে আমার যদি বিক্রি হয়ে যায়, আবার দেখা গেল যে কিছু অংশ বিক্রি হয়নি। তখন আবার ওই যে ওই চালানি পণ্যের অংশে যতটুকু বিক্রি হয়নি অতটুকু কিন্তু আমার দেখাতে হবে। এখানে মানে লজিক্যালি এগুলো মানে ইনফরমেশন গুলো যেভাবে দিবে সেভাবে নিয়ে বাসায় প্র্যাকটিস করে অঙ্কগুলোকে পুরোপুরি ধারস্থ হওয়ার পরে বুঝতে হবে। ওই বুঝলাম আর থাইমা গেলাম বা চলে গেলাম হবে না। মানে আমার এই রিলেটেড প্রশ্নগুলো সমাধান করতে হবে। আর এটা রেকর্ড রাখতে হবে যে এখানে আমার কোন ইনফরমেশন গুলো সম্পর্কে বলে দেওয়া আছে। যখন অঙ্ক করতে যাব বুঝতেছি না তারপর আমি রেকর্ডটা দেখে নেব। এইজন্য কিন্তু YouTube এ ভিডিওগুলো আপলোড করে দেওয়া যেন আমি আমার প্রয়োজনে এখান থেকে ইনফরমেশন গুলো নিতে পারি যে আমার চালানি পণ্য সম্পর্কে কি বলা আছে সেটা আরেকবার দেখে নিতে পারি। আমাদের প্রতিনিধির নিকট হতে প্রাপ্য আমি এই যে আমাদের ২ টা জিনিস আসবে। পণ্যটা পুরোপুরি চালানি পণ্যটা বিক্রি হয়ে গেলে ২ টা জায়গায় আসে। একটা হলো আম মানে আমার চালানি পণ্যের মুনাফাটা অপরিচালন আয় অংশে যাবে। আর প্রতিনিধির নিকট থেকে প্রাপ্য টাকাটা চলতি সম্পদ অংশে যাবে। আর কি মানে আর আ অন্য কোথাও গেল কি গেল না এটা আমার দেখা দরকার। মানে চিন্তা করার দরকার নেই। অটো এটা অ্যাডজাস্ট হয়ে গেল। আর আরেকটা বিষয় সেটা হলো এই যে এইটা যেন নির্ভুল হয়। যে আমার চালানি পণ্যের মুনাফাটা বের করা যেন নির্ভুল হয়। না হলে কিন্তু আমার মানে ভুল রয়ে যাবে। বিক্রয় মূল্য থেকে কমিশন বাদ দিতে হবে। তারপর চালানি পণ্যের ক্রয় মূল্য বাদ দিতে হবে। তারপর চালানি পণ্যের মুনাফা পাওয়া যাবে। চালানি পণ্যের মুনাফা পাওয়া যাবে। আমরা সবগুলো বাদ দেওয়ার পরে কিন্তু শুধু কমিশন বাদ দেওয়ার পরেই পাবো প্রতিনিধির নিকট হতে প্রাপ্ত। যেটা এই যে চলতি সম্পদ অংশে যাবে। ৳৫,০০০ পণ্য, চালানি পণ্য এখনো অবিকৃত রয়েছে ৳৫,০০০। তার মানে ওই যে বলে দিয়েছিলাম আমাদের ৳১৫,০০০ পণ্য ছিল। ৳১৫,০০০ র মধ্যে থেকে ৳৫,০০০ পণ্য এখনো অবিকৃত রয়েছে। তার মানে এই ৳৫,০০০ আমার চালানি পণ্য বাবদ এই যে চলতি সম্পদ অংশে দেখিয়ে দেব। আর এই অবশিষ্ট যে উম আ মানে এই টাকাটা মানে পণ্য যেটা সেটা ৳১২,০০০ য় বিক্রি করা হয়েছে। আমাদের পণ্য কিন্তু ছিল হলো ৳১৫,০০০। আর আমরা সেইখানে ৳৫,০০০ র পণ্য বিক্রি হয়নি। তার মানে আমাদের বিক্রি হয়েছে ৳১০,০০০ র পণ্য। যে পণ্যটা বিক্রি হয়েছে তার ক্রয় মূল্য কিন্তু ৳১০,০০০। আমাদের বিক্রয় প্রতিনিধির যে কমিশন সেটা হলো 10%। আমরা এখানে যদি দেখি যে আমাদের চালানি পণ্যের বিক্রয় মূল্য ছিল ৳১২,০০০। কমিশন ৳১২,০০০ র উপরে হলো ৳১২০০। আমরা প্রতিনিধির নিকট থেকে পাবো হলো ৳১০,৮০০, যেটা আমরা চলতি সম্পদ অংশে দেখিয়ে দেব। আর চালানি পণ্যের ক্রয় মূল্য ছিল আমার ৳১৫,০০০ র মধ্যে থেকে আমি ৳৫,০০০ পণ্য অবিকৃত রয়েছিল। তার মানে আমি যে পণ্যটা বিক্রি করে ফেলেছি সেটার মূল্য ৳১০,০০০। আমি ৳১০,০০০ এখান থেকে বিয়োগ করে দেব। তাহলে আমার চালানি পণ্যের মুনাফা হবে ৳৮০০, যেটা আমি অপরিচালন আয় অংশে দেখিয়ে দেব। এভাবে। আমরা এরপর বিক্রয় ও বিক্রয় ফেরত সংক্রান্ত সমন্বয়গুলো আলোচনার দিকে যাচ্ছি। আমাদের সমন্বয় করার যে বিক্রয় যদি সম্মানের যে বিক্রয় হিসাবভুক্ত হয়নি বলা থাকে তাহলে তার ধারে বিক্রয় ধারা প্রচলিত। এইজন্য বিশদ আয় বিবরণী বিক্রয়ের সাথে যোগ করতে হবে। আর আর্থিক অবস্থার বিবরণী সম্পদের চলতি সম্পদ অংশের প্রাপ্য হিসেবের সাথে যোগ করতে হবে। আমরা ক্রয় করেছিলাম, মানে ক্রয় ফেরত অলিখিত ক্রয়টা করেছিলাম ক্রয়ের সাথে যোগ আর হিসাবের সাথে যোগ। আর বিক্রয় যদি অলিখিত থাকে তাহলে বিক্রয়ের সাথে যোগ করব। আর প্রাপ্য হিসাবের সাথে যোগ করে দেখাবো। বিক্রিকৃত পণ্য যদি ক্রেতাকে সরবরাহ করা না হয়, তবে সমাপনী মজুত পণ্য হতে বাদ দিয়ে দেখাতে হবে। যদি এটা বলে দেয় যে, আমাদের বিক্রয়কৃত পণ্যটা আমাদের সমাপনী মজুতে অন্তর্ভুক্ত করা হয়নি, তার মানে ধরে নেওয়া যেতে পারে যে এটা সমাপনী মজুত পণ্যের সাথে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। এজন্যই আমাদেরকে ইনফরমেশনটা দেয়া যায় যে বিক্রিকৃত পণ্য যদি ক্রেতার নিকট সরবরাহ করা না হয়, বলে দিল যে এত টাকা অলিখিত বিক্রয় এত টাকা কিন্তু যা
ক্রেতাকে সরবরাহ করা হয়নি, তাহলে এটা এটা সমাপনী মূল্য থেকে কিছু বলে দেওয়া না থাকলেও সমাপনী মূল্য পণ্য থেকে বাদ দিতে হবে। সহজ কথা। তোমাকে বুঝাই দিবে যে মানে এটা সমাপনী মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত নেই, সরাসরি কথা না, একটু মানে ঘুর কথায় বলে মানে বলে দিল। আমাদের একটা মিলের দুইটা ইনফরমেশন আমরা নিলাম আমাদের উদাহরণগুলো বোঝার জন্য। একটা হলো বিক্রয় হিসাব, বিক্রয় বাবদ আমরা 60,000 টাকা নিলাম, আর প্রাপ্য হিসাব বাবদ আমরা 70,000 টাকা নিয়ে আমরা এই সমন্বয়গুলো আমরা আলোচনা করব। আমাদের অলিখিত বিক্রয় ছিল হলো 5,000 টাকা, যেটা আগে বলেছি অলিখিত বিক্রয় এটা বিক্রয়ের সাথে যোগ হবে, আর প্রাপ্য হিসাবের সাথে যোগ হবে, প্রাপ্য হিসাবের সাথে যোগ হবে, আর বিক্রয়ের সাথে যোগ হবে। এটা সহজ মনে রাখার নিয়ম। আমাদের 6,000 টাকার পণ্য বিক্রয় হয়েছে, করা হয়েছে, যা হিসাবভুক্ত হয়নি এবং ক্রেতার নিকট সরবরাহ করা হয়নি। তার মানে এটা ওই যে 6,000 টাকা আমরা যেভাবে বিক্রয় হিসাবভুক্ত হয় নাই, আমরা যেভাবে দেখিয়ে থাকি ওই অলিখিত বিক্রয়ের সাথে যোগ আর প্রাপ্য হিসাবের সাথে যোগ। আর যেহেতু ক্রেতার নিকট সরবরাহ করা হয়নি, তার মানে আমরা এটা ওই সমাপনী মূলধ পণ্যের মধ্যে দেখিয়ে দিয়েছিলাম। তাহলে সমাপনী মূলধ পণ্য থেকে বাদ দিয়ে দেখাতে হবে। বিক্রিত পণ্য কখন সমাপনী মূলধ পণ্যের মধ্যে দেখানো যাবে না। তার মানে ওইটা মানে বলে দিয়েছে ক্রেতার নিকট সরবরাহ করা হয়নি, তার মানে এটা সমাপনী মূলধ পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলেছে। তার মানে আমাদের সমাপনী মূলধ পণ্য থেকে বাদ দিতে হবে। গোর কথায় বলে দেওয়া। ধারে পণ্য বিক্রয় 5,000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি কিন্তু এখনো ক্রেতাকে সরবরাহ করা হয়নি। 5,000 পণ্য এত টাকা হিসাবভুক্ত হয়নি এবং পণ্য ক্রয়ের উপর 25% লাভে বিক্রি করা হয়েছে। দেখো কত প্যাচ দিয়ে কথা বলে। এখন ধারে পণ্য বিক্রয় নরমালি যেভাবে আমরা হিসাবভুক্ত করি, বিক্রয়ের সাথে যোগ, প্রাপ্য হিসাবের সাথে যোগ, এটা ঠিক আছে, কিন্তু ক্রেতাকে এখনো সরবরাহ করা হয়নি, তার মানে এখন সমাপনী মূলধ পণ্য থেকে বাদ দিতে হবে। এখন সমাপনী মূলধ পণ্যের মধ্যে তো আমরা নরমালি বিক্রয় মূল্য তো অন্তর্ভুক্ত করি না, আমরা করি ক্রয় মূল্যে। কিন্তু আমরা তো মানে ওই ক্রয় মূল্যটা বের করতে হবে আমাদের 5,000 টাকার উপরে। আমাদের ওই কি বলে, আমাদের 5,000 টাকা তো আমাদের বিক্রয় মূল্য আমাদের ক্রয় মূল্য তো বের করতে হবে। এই কারণে আমাদেরকে ওই কি বলে, ওই বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের উপরে আমাদেরকে বের করতে বলেছে। মানে ক্রয় মূল্য, কিন্তু আমাদের তো এই 5,000 টাকা তো বিক্রয় মূল্য, তাহলে আমাদেরকে এটা কনভার্ট করে নিতে হবে। এই ক্রয় মূল্যের মুনাফার অংশটা আমাদের কনভার্ট করে নিতে হবে বিক্রয় মূল্যের উপরে। বিক্রয় মূল্যের উপরে কনভার্ট করে নিই। আমাদের মুনাফার হার দেওয়া আছে হলো ক্রয় মূল্যের উপরে। বিক্রয় মূল্যের মুনাফার হার নির্ণয়। আমরা 100 ইন্টু আমাদের ছিল হলো 25% দেওয়া ছিল, এটাকে ভাগ করবো আমরা 100 প্লাস 25 দিয়ে। এটা মনে রাখার সহজ নিয়ম হলো আমি উপরে 100 গুণ 25 লিখবো, আর নিচে লিখবো 100 যোগ 25। কারণ আমি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যের হারটা নির্ণয় করছি, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য হারের দিকে যাচ্ছে। কিন্তু যদি বলতো যে বিক্রয় মূল্য থেকে যদি কখনো ক্রয় মূল্যের দিকে যেতে হয়, তখন কিন্তু মানে আমার এই প্লাসটা মাইনাস হয়ে যেত। আমাদের এইখানে যদি আমরা আমাদের হিসাবটা বের করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সমান সমান 125 উপরে থাকলো, আর নিচে থাকলো হলো সরি 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 100 গুণ 25। তাহলে আমার এখানে 125 আমি ডিভাইড করবো ভাগ, তাহলে আমার আসলো 20% হলো আমার মুনাফার হার। এখান থেকে আমাকে মুনাফার হার বের করতে হলে কত, 5,000 টাকা তো আছে, 5,000 টাকার মধ্যে থেকে আমাকে 20% যদি আমি বের করি, তাহলে আমার আসলে 1,000 টাকা
10,000 টাকা যদি থাকে তাহলে আমি এখান থেকে এই 10,000 টাকা থেকে আমি এখান থেকে আমার ছিল হলো আমার সমাপনী মজুদ পণ্য ছিল 10,000 টাকা। আমার যে পণ্যটা অন্তর্ভুক্ত সেটা বিক্রয় মূল্য হলো 5,000 টাকা। আমার এর মধ্যে মুনাফা ছিল হলো 1,000 টাকা। তাহলে আমার সেই মূল্যটা আসবে হলো আমার 4,000 টাকা। আমি দেখাবো হলো 6,000 টাকা। আমার এখানে যাবে হলো সমাপনী মজুদ পণ্য যাই থাকুক সেখান থেকে আমার বাদ যাবে হলো 4,000 টাকা বাদ যাবে। 4,000 টাকা বাদ দিয়ে আমি দেখাবো হলো 6,000 টাকা। আমার সমাপনী মজুদ পণ্য থেকে বাদ যাবে হলো আমার বাদ আমার এখানে সমাপনী মজুদ পণ্যের মূল্য কত টাকা ছিল? সমাপনী মজুদ পণ্যের মূল্য ছিল 10,000 টাকা। 10,000 টাকা থেকে আমার বিয়োগ যাবে হলো 6,000 টাকা। আমার সমাপনী মজুদ পণ্য ছিল আমার 10,000 টাকা। আর এখান থেকে বাদ যাবে হলো আমার 4,000 টাকা। তাহলে আউটার কলামে যাবে হলো আমার 6,000 টাকা বাদ অসরবরাহকৃত পণ্য। তাহলে আমার 4,000 টাকা থেকে আমি বাদ দিয়ে আমি 6,000 টাকা দিলাম। কিভাবে বের করলাম? এটা কিন্তু অনেক মার্ক পেচের বিষয়টা আছে। এটা তোমরা আর পরে আরেকবার ভিডিওটা টেনে টেনে দেখিয়ে নিয়ে আমার কাছে এটা আর বলবো না এটা। আর এটা অনেক বিষয়। তবে মনে রেখো যে ক্রয়কৃত যেহেতু আমার ক্রয় মূল্যের উপরে ক্রয় মূল্যের উপরে আমার মুনাফাটা দেওয়া আছে। ঠিক আছে? আমার ৫,০০০ টাকা কিন্তু আমার কিন্তু বিক্রয় মূল্য। কিন্তু ৫,০০০ টাকা যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে আমার মুনাফার হারটা আমার মানে বিক্রয় মূল্যের উপরে বিক্রয় মূল্যের হারটাই কিন্তু প্রয়োগ করতে হয়। কিন্তু আমাকে দিয়ে দিয়েছে বিক্রয় মূল্য আর মুনাফার হারটা দিয়ে দিয়েছে ক্রয় মূল্যের। তার মানে আমার এটা কিন্তু ক্রয় মূল্যের মুনাফা কিন্তু বিক্রয় মূল্যের উপর এপ্লাই করতে পারবো না। আমাকে ক্রয় মূল্যের মুনাফা থেকে আমাকে বিক্রয় মূল্যের মুনাফাটা বের করে নিতে হবে। তারপর এই 20,000 টাকা যে 20% যেটা আসবে সেইটাকে দিয়ে আমি আমার এই বিক্রয় মূল্যের উপর আমি আমার মুনাফাটা বের করব। মুনাফাটা বের করার পরে আমি আমার ওই ক্রয় মূল্যটা বাদ দেব। যে বের করবে যে ক্রয় মূল্যটা আমার সমাপনী মজুত পণ্য থেকে আমি বাদ দেব। আচ্ছা যাই হোক। মুনাফাবিহীন বিক্রয় সবচেয়ে সহজ নিয়ম মনে রাখার বিষয় সবচেয়ে সহজ হলো বিক্রয় থেকে বাদ, ক্রয় থেকে বাদ, বিক্রয় থেকে বাদ, ক্রয় থেকে বাদ। মানে মুনাফাবিহীন বিক্রয় লিখে বাদ দেবো বিক্রয় থেকে আর মুনাফাবিহীন বিক্রয় লিখে বাদ দেবো ক্রয় থেকে। আমার অ্যাডজাস্টমেন্ট শেষ। আমাদের খরিদ্দারদের নিকট হতে 4,000 টাকার পণ্য ফেরত এসেছে যা হিসাবভুক্ত করা হয়নি। বিক্রয় ফেরত। আমার বিক্রয় ফেরত বিক্রয় থেকে বাদ যাবে আর প্রাপ্য হিসাব থেকে বাদ যাবে। নিম্নমানের জন্য 5,000 টাকার মূল্যের পণ্য ক্রেতা ফেরত পাঠিয়েছে। উক্ত পণ্য ক্রয় মূল্যের উপর 25% আহ, আহ, লাভে বিক্রয় করা হয়েছে। 5,000 টাকার মূল্যের পণ্য ক্রেতা ফেরত পাঠিয়েছে। আমার নিম্নমানের জন্য ক্রেতা 5,000 টাকার আবার ওই যে উক্ত পণ্য ক্রয় মূল্যের উপর 25% লাভে বিক্রয় করা হয়েছে। ওই যে ওই প্যাচটা এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে? আমরা আবার আমাদের যে যেটা বললো যে আমাদের এখানে 25 মানে ক্রয় মূল্য ক্রয়কৃত যে পণ্য মানে যে পণ্যটা আমাদের ফেরত পাঠিয়েছে ক্রেতা সেটা কিন্তু বিক্রয় মূল্যে ফেরত পাঠিয়েছে। কিন্তু আমাদেরকে এটা সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত করতে হবে। কারণ পণ্যটা ফেরত এসেছে, বিক্রয় হয় নাই। তার মানে এটা বিক্রয় থেকে তো বাদ যাবে, আবার সমাপনী মজুত পণ্যের সাথে যোগ হবে। যেহেতু পণ্যটা আমার দোকানে এসেছে কিন্তু আমার বিক্রয় কমে গেল কিন্তু আমার সমাপনী মজুত পণ্য বেড়ে যাবে। কিন্তু যদি বলে দেয় এই ইনফরমেশন যদি না থাকে তাহলে সমাপনী মূলধনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে কি হয়নি চিন্তা করার দরকার নেই। যেহেতু ইনফরমেশন দিয়ে তার মানে সমাপনী মূলধনের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এই ইনফরমেশন মানে এই মেসেজ তোমাকে দিয়ে দিল। আচ্ছা, তো আমাদের যেহেতু সমাপনী মূলধনের মধ্যে আমাদের মানে ক্রয় মূল্যটা আমাদের দেখাতে হয়।
মানে কম মূল্যটা না, আমাদের এইখানে পণ্য এটার উপরে যদি আমরা ক্রয় মূল্যের করে বের করতে হবে। আমাদের মানে ক্রয় মূল্য বের করার জন্য আমাদেরকে মুনাফাটা বাদ দিতে হবে। মুনাফা বাদ দেওয়ার জন্য আমাকে একটা রেট পেতে হবে। কিন্তু আমাকে তো মুনাফা রেটটা দিয়ে দিয়েছে তো ক্রয় মূল্যের উপরে। কিন্তু আমার এটা তো বিক্রয় মূল্য। ঠিক একই রকম আমার 25% যদি আমার যদি ক্রয় মূল্যের উপরে রেট থাকে, তাহলে এইটা আমি বিক্রয় মূল্যের উপরে আমি রেটটা বের করে নিলাম। ঠিক সে আগেকার মতন করে আমি ১০০ ইন্টু 25, তারপর একে ভাগ করলাম ১০০ যোগ 25 দিয়ে। তারপর আমি পেলাম 20%। এই 20% থেকে আমি বের করে ফেলবো আমি আমার কত টাকা আমার মুনাফা, মানে কি বলে আমার মুনাফা বাবদ অনেক সেম। তাহলে এখান থেকে ১০,০০০ টাকা যদি আসে, ১০,০০০ টাকা থেকে আমার সমাপনী মজুত পণ্য ছিল আমার সমাপনী মজুত পণ্য ছিল আমার হলো ১০,০০০ টাকা। ১০,০০০ টাকা যদি আমার এখানে থেকে যায়, তাহলে আমি আবার এর সাথে যোগ করব হলো আমার সম্পূর্ণ মূল পণ্যের সাথে যোগ করব। যোগ করব আমার বিক্রয় ফেরত, কিন্তু ৫,০০০ টাকা না। দেখাতে হবে আমার ৪,০০০ টাকা। ৫,০০০ টাকা থেকে আমি বাদ দিব হলো ৫,০০০ টাকার 20% ১,০০০ টাকা। তাহলে আমি যোগ হবে এখানে আমার যেটা সেখান থেকে আমার আ মানে ৪,০০০ টাকা যোগ করলে আমার আসবে হলো উম ১৪,০০০ টাকা। এখান থেকে আমার ১৪,০০০ টাকা আমাকে দেখায় দিতে হবে। যাই হোক, আমি এখানে ১৪,০০০ টাকা দেখিয়ে গেল। এরপর আমার বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত ৮,০০০ পণ্য বিক্রয় অন্তর্ভুক্ত যা এখনো বিক্রয় হিসেবে নিশ্চিত হয়নি। বিক্রেতা ফেরত শর্তে প্রেরিত পণ্য ৮,০০০ টাকার পণ্য বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে যা এখনো বিক্রয় হিসেবে নিশ্চিত হয়নি। বিক্রয় এবং অথবা ফেরত শর্ত বলতে এটাই বোঝায় যে আমরা অনেক সময় আমাদের ক্রেতাদের কাছে মানে আমাদের রেগুলার কাস্টমার থাকে। প্রতি মাসে একটা সময় তারা এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেজ করে থাকে। আমরা যেহেতু আমাদের যখন পারচেজ করলাম, আমাদের কাছে যখন ট্রাকে করে পণ্য আসতেছে, আমরা আমাদের গুডাউনে আনলাম না ওই পণ্যটা। একটা মানে বললাম যে ওই পণ্যটা ওই আমাদের ওই ক্লায়েন্টের আ উম আ উম দোকানে বা গোডাউনে পৌঁছায় দিয়ে পরে বাকিটা নিয়ে এখানে আসার জন্য। তো দেখা গেল যে আমরা এরকমই করি যে আমরা মানে যেহেতু প্রতি মাসে বা একটা নির্দিষ্ট সময় বা তারা আমাদের কাছে একটা নির্দিষ্ট পরিমাণ পণ্য কিনে থাকে। তো আমরা মানে তারা অর্ডার দেওয়ার আগে আমরা তাদের কাছে পণ্যটা পৌঁছায় দিয়েছি। তো আমরা যখনই তাদের কাছে পণ্যটা ফেরত মানে পৌঁছায় দেই, তখন আমাদের দেখা গেল যে আ তাদের প্রতি শর্ত থাকে যে পণ্যটা আমাদের কাছ থেকে সে উম তখন আমাদের এখানে যে বিক্রয় ফেরতের যে বিষয়টা বলছেন, বিক্রয় ফেরত শর্তে যদি কোন পণ্য আমাদের অ্যা পাঠিয়ে থাকি, তো এখন আমরা যখনই এই এ এটা যখন নিশ্চিত হব যে আমাদের কাছে এই পণ্যটা যে পাঠিয়ে দিলাম তাদের কাছে যে পণ্যটা পাঠানো হলো, সেটা আমাদের বিক্রি হয়েছে। এই ব্যাপারে আমরা যখন নিশ্চিত হব, তখন এটা অন্তর্ভুক্ত মানে থাকবে। কিন্তু তখন দেখা গেল যে না, বিক্রি নিশ্চিত হইনি, তাহলে ধরে নিতে হবে যে এটা এখনো বিক্রি হয়েছে কিনা জানি না। তো আমাদের বিক্রয় বেশি দেখানো যাবে না। নিশ্চিত হইনি বলা থাকলে এটা বিক্রয় থেকে বাদ দিয়ে দিতে হবে এবং প্রাপ্য হিসাব থেকে বাদ দিতে হবে। এ এই যে বিক্রয় ফে স ফেরত শর্তে বিক্রয় থেকে বাদ, আ ফেরত শর্তে বিক্রয় জিনিসটা প্রাপ্য হিসাব থেকে বাদ। বিক্রেতা ফেরত শর্তে প্রেরিত ৳৮,০০০ টাকার পণ্য বিক্রয় অন্তর্ভুক্ত যা এখনো বিক্রয় হিসেবে নিশ্চিত হয়নি। উক্ত পণ্যের ক্রয় মূল্য আবার ৳৬,০০০ টাকা। উপরে বলে এই কথাটা বলে যদি না দেওয়া থাকার কারণে তোমাকে সম্পূর্ণ মজুত পণ্যের মধ্যে এটা অন্তর্ভুক্ত করতে হবে না। কিন্তু এখানে যেহেতু বলে দিয়েছে যে উক্ত পণ্যের ক্রয় মূল্য ৳৬,০০০ টাকা, তার মানে তুমি ওই যে বিক্রয় ফেরত আ সরি ফেরত শর্তে বিক্রয় থেকে বাদ এবং সেম নিয়মে প্রাপ্য হিসাব থেকে বাদ যাবে। কিন্তু
আমরা এক্ষেত্রে আবার সমাপনী মূলত পণ্যের মধ্যে দেখিয়ে দেব। সমাপনী মূলত পণ্যের মধ্যে আমরা যে টাকাটা ছিল সেটার মধ্যে থেকে আমরা এই যে যেটার ৳৮,০০০ পণ্যের ক্রয় মূল্য হলো ৳৬,০০০, আমরা ৳৬,০০০ আমরা সমাপনী মজুত পণ্যে দেখিয়ে দেব। মানে ওই যে আমার উক্ত পণ্যের ক্রয় মূল্য বলে দেওয়ার মানেই হলো যে আমাকে এটা সমাপনীর মধ্যে অন্তর্ভুক্ত দেখাতে হবে। বকেয়া ও অগ্রিম আয় ব্যয় সংক্রান্ত সমন্বয়। আমাদের প্রতিষ্ঠানে মানে অনেক রকমের খরচ বা আয় থাকে যেগুলো অনেক সময় আমরা মানে পাইনি বা বেশি দিয়ে রেখেছি। এই ২ টা বিষয় থাকতে পারে। তো বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান অনুযায়ী নগদ প্রাপ্তি অথবা নগদ প্রদান জরুরি নয়, বরং প্রাপ্তি ও প্রদানের অধিকার প্রতিষ্ঠিত হলে তা হিসাবভুক্ত করা হয়। সুতরাং বকেয়া ও অগ্রিম সমন্বয় করে বছরের সঠিক আয় ব্যয় নির্ণয় আবশ্যক। মানে আমাদের বকেয়া এবং অগ্রিমটা অগ্রিমটাকে আমাদের সমন্বয় করতে হবে। এখন বকেয়া তো আমাদের অ্যা অ যদি খরচটা থেকে যায় তাহলে বকেয়া খরচ সংক্রান্ত সমন্বয় কিভাবে দেখাবো? একটা হলো বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট খরচের সাথে যোগ করে দেখাতে হবে এবং প্রদেয় খরচ নামে চলতি দায় অংশে দেখাতে হবে। আর বকেয়া সংক্রান্ত আয় সংক্রান্ত যেটা হলো প্রাপ্য আয় নামে চলতি সম্পদ অংশে দেখাতে হবে। বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট আয়ের সাথে যোগ করতে হবে। আমাদের যে সমন্বয়গুলো আছে সেই সমন্বয়গুলো আমরা এখানে এখান থেকে নিয়ে একটা, একটা করে আলোচনা করি। সমাধান একটা বকেয়া বেতন ৳৫,০০০ মিলে বেতন খরচ ৳৪০,০০০। আমরা এটা বেতনের সাথে যোগ করব। আর প্রদেয় বেতন বাবদ স্বল্পমেয়াদী দায়ের মধ্যে দেখিয়ে দেব। বেতন বাড়বে আর প্রদেয় আর স্বল্পমেয়াদী দায় বাড়বে। আমাদের মান্থলি যে বেতনের হার ৳২,০০০ দেওয়া আছে, তাহলে আমরা দেখব যে আমাদের ৳২,০০০ করে যদি আসে তাহলে আমাদের ১ বছরে আসে হলো ৳২৪,০০০। ৳২৪,০০০ র মধ্যে থেকে আমাদের মানে দেওয়ার কথা ৳২৪,০০০, কিন্তু আমাদের রেওয়া মিলে দেওয়া আছে হলো ৳২০,০০০ বেতন। তার মানে আমরা ৳৪,০০০ এখনো দেইনি। ৳৪,০০০ আমাদের যোগ বকেয়া বেতন বাবদ দেখিয়ে দিতে হবে। আর যদি দেখা গেল যে আমরা ৳২,০০০ র সাথে ১২ গুণ করার পরে মানে রেওয়া মিলের যে অ্যামাউন্ট সেটা যদি সমান হয়ে যায় তাহলে আর কোন কিছু বম এ সমন্বয় যোগ বিয়োগ করার কিছু নেই। আর যদি বেশি হয়ে যায় তখন কিন্তু আমাকে উম আ অগ্রিমটা বাদ দিতে হবে। যেটা পরবর্তী নিয়মে আমরা দেখছি যে আমাদের বেতন ছিল হলো ৳২৪,০০০, দেওয়ার কথা ৳২৪,০০০, কিন্তু আমাদের দেওয়া মিলে আছে ৳৩০,০০০। তাহলে আমরা ৳৬,০০০ বেশি দিয়েছি। তাহলে এটা আমরা বাদ দিয়ে দেখাবো। আর অগ্রিম বেতন চলতি সম্পদ অংশে দেখাতে হয়। বকেয়া বেতন স্বল্পমেয়াদী দায় অংশে দেখাতে হয়। আর অগ্রিম বেতন চলতি সম্পদ অংশে দেখাতে হয়। আমাদের অগ্রিম বীমা যদি পরিচালন ব্যয় যেটা থাকলো, হুম, গ্রামের বীমা খরচ দেওয়া ছিল ৳৩০,০০০। এর মধ্যে অগ্রিম বলে দিল যে বীমা ৳৫,০০০, তাহলে আমরা ৳৫,০০০ টা বাদ দিয়ে দেখাবো। অগ্রিম বা থাকে যে বকেয়াটা যোগ করে দেখাতে হয়। তাহলে অগ্রিম বীমাটা আমি এখানে চলতি সম্পদের মধ্যে দেখিয়ে দিলাম। কমিশন অর্জিত হয়েছে কিন্তু এখনো পাওয়া যায়নি। এগুলো হলো আমি শুধু ওই সমন্বয়গুলো দেখাচ্ছি যেগুলো আমার বকেয়া থাকলে কি করব বা অগ্রিম থাকলে কি করব সেটা কমিশন অর্জিত হয়েছে কিন্তু এখনো পাওয়া যায়নি। মানে আমার আয় হয়েছে কিন্তু আমি এখনো ক্যাশ হাতে পাইনি। তাহলে রেমিটেন্স কমিশন আয় ৳১০,০০০, আমার কমিশন আয় যেটা অপরিচালন আয় অংশে দেখাবো। কমিশন আয়ের সাথে বকেয়াটা যোগ করে দেখাবো আর চলতি সম্পদ অংশে বকেয়া কমিশনটা দেখিয়ে দেব। শিক্ষানবিশ স্যালামি অগ্রিম পাওয়া গেছে ৳২,০০০, রেমিটেন্স শিক্ষানবিশ স্যালামি ৳২০,০০০। শিক্ষানবিশ সালামি অগ্রিম পাওয়া গেছে, সেটা শিক্ষানবিশ সালামি থেকে বাদ দিয়ে দেখাবো। আর আমার স্বল্পমেয়াদী দায় অংশে আমি এটা দেখিয়ে দিব। বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে এটাও মানে যদি আমার আর কোন ইনফরমেশন না থাকে তাহলে আমি সরাসরি অপরিচালন আয়ের মধ্যে বিনিয়োগের সুদ টা বকেয়া লিখে সরাসরি দেখিয়ে দিব। ওই যে দেখা গেল না যে বিনিয়োগের সুদ আছে মানে বকেয়া ছিল যোগ করে দেখালাম কিন্তু এখানে পুরোটাই মানে এ আমার রেওয়ামিলের মধ্যে কোন বিনিয়োগের সুদ নেই। তাহলে আমি যোগটা করার সুযোগ নেই। এজন্য আমি বিনিয়োগের সুদ বকেয়া লিখে সরাসরি আমি অপরিচালন আয়ের অংশ সরাসরি দেখিয়ে দেব। আর বাকিটা আর ওইটাই আমি আবার
আর্থিক অবস্থার বিবরণ চলতি সম্পদ অংশে দেখিয়ে দেব। ঋণের সুদ বকেয়া রয়েছে ৳২,০০০। উম ঋণের সুদ বকেয়া থাকলে ঋণের সুদ বকেয়া একই রকমভাবে অপরিচালন ব্যয় অংশে দেখিয়ে দেব। আর স্বল্পমেয়াদী দায়ের মধ্যে আমি দেখিয়ে দেব। সাপ্লাইজ এবং মনিহারি সংক্রান্ত যেটা অফিসে বা বিক্রয় কেন্দ্রে ব্যবহৃত স্বল্প মূল্যের দ্রব্য সামগ্রীকে সাপ্লাইজ বলে। যেমন কাগজ, কালি, কার্বন, পেন্সিল, গাম, অ্যারোসল, এয়ার ফ্রেশনার, টিস্যু ইত্যাদি। এম সনাতন নিয়মে এই সকল দ্রব্য সামগ্রীকে মনিহারি বা মনিহারি খরচ নামে লেখা হয়ে থাকে। আমাদের এখানে যেই সমন্বয়গুলো আছে সেগুলো আমরা একটা করে এখানে থেকে দেখে নেই। অব্যবহৃত মনিহারি যে ৳২,০০০ আছে মানে আমাদের মিলে মনিহারি আছে ৳১০,০০০। আমরা ওই মনিহারির সাথে অব্যবহৃত মনিহারিটা বাদ দিয়ে দেখাবো। অব্যবহৃত মনিহারি মানে এটা আমি ইউজ হয়নি। তাহলে আমি আ আনইউজড টা বাদ দিয়ে আমি আমার অ্যাকুরেট ম মনিহারি ব্যয় বাবদ যে টাকাটা সেটা আমি দেখিয়ে দিলাম। তারপর অব্যবহৃত মনিহারিটা আমি এখানে চলতি সম্পদ অংশে দেখিয়ে দিব। আমার রেওয়া মিলে মনিহারি খরচ হচ্ছে ৳১০,০০০ আর আবার সমন্বয় বলে দিয়েছে যে আমার ব্যবহৃত মনিহারি হয়েছে ৳৪,০০০। তাহলে আমি আমার পরিচালন ব্যয় অংশে দেখাবো হলো আমার আ আ ৳৪,০০০ আমি খরচ বাবদ দেখাবো। আর আমার ৳৪,০০০ দেখাবো খরচ বাবদ আর আমার অব্যবহৃত মনিহারি বাবদ ৳৬,০০০ দেখাবো। ঠিক এই অব্যবহৃত মনিহারিটি আবার আমার চলতি সম্পদ অংশে আমি অব্যবহৃত মনিহারি অংশে দেখিয়ে দেব। আমার অব্যবহৃত মনিহারি এইটা একটা খুব গুরুত্বপূর্ণ সমন্বয় যে আমার সমন্বয়ের মধ্যে বলে দিয়েছে যে অব্যবহৃত মানে ৳৩,০০০ কিন্তু আমার মিলে কোনো মনিহারি খরচ নেই। তখন আমাকে দেখতে হবে যে আমার প্রতিষ্ঠানে সাধারণ খরচ বা অফিস খরচ নামে কোনো খরচ আছে কিনা। যদি সাধারণ খরচ বা অফিস খরচ থেকে যায় সেইখান থেকে আমি অব্যবহৃত মনিহারিটা বাদ দিয়ে দেখাবো। তাহলে আমার এখান থেকে অব্যবহৃত মনিহারিটা দেখাবো আর চলতি সম্পদ অংশে আমি অব্যবহৃত মনিহারি অংশটা এখানে দেখিয়ে দিব। বছর শেষে আমার সাপ্লাইজ ৳৫,০০০ র সারপ্রাইজ হাতে রয়েছে। আর আ রামের সারপ্রাইজ ৳১২,০০০ একই রকমভাবে আমরা আ এটা একটু এটা নরমালি বেশি আসে। এরকমভাবে বেশি আম সমন্বয়টা আপনাদের ইদানিং বেশি দেখা যাচ্ছে যে বছর শেষে আমার ৳৫,০০০ সারপ্রাইজ হাতে রয়েছে। ৳৫,০০০ সারপ্রাইজ হাতে রয়েছে। আমাদের যদি ৳৫,০০০ সাপ্লাই হাতে থেকে যায় তাহলে আমরা দেখো রেওয়ামিলে কত ছিল? আমাদের রেওয়ামিলে ছিল ৳১২,০০০ কিন্তু আমাদের সম্মানীয়তে বলছে যে আমাদের ৳৫,০০০ এই যে মজুদটা রয়েছিল সেটা আসলে আমাদের ৳৫,০০০ আছে। তাহলে আমি আমার সারপ্রাইজ খরচ বের হবে এরকম যে আমার ৳১২,০০০ আমার ছিল মানে রা অ্যাকচুয়াল যেটা সারপ্রাইজ কিন্তু মানে আমার রেওয়ামিলে যেটা ছিল ৳১২,০০০ আমার কিন্তু সম্মানে যেটা আমার আছে হলো ৳৫,০০০ এই ২ টা পার্থক্যটাই হবে আমার সারপ্রাইজ খরচ। সহজ কথা হলো যে আমার রেওয়া মিল ৳১২,০০০ ই ছিল। কিন্তু আমি এটা আ ইউস করতে কমিয়ে ফেলেছি। কমিয়ে ৳৫,০০০ য় নিয়ে এসেছি। তাহলে যতটুকু কমিয়ে ফেলেছি ওইটাই আমার জন্য সারপ্রাইজ খরচ বাবদ আমি পরিচালন ব্যয় অংশে দেখিয়ে দিব। আর আমার চলতি সম্পদের মধ্যে আমি দেখাবো যে আমার ৳১২,০০০ দেখালাম এবং ৳১২,০০০ র মধ্যে থেকে আমি যতটুকু ব্যবহার করে ফেলেছি। এই যে ৳৭,০০০ বাদ দিয়ে যেটা দেখাবো সেইভাবে আমি ৳৫,০০০ আউটপুট কলামে আমি মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে দেখিয়ে দিলাম। সরি। এটা মালিকানা সত্ত্ব বিবরণী হবে না। এটা হবে আর্থিক অবস্থার বিবরণ। প্রারম্ভিক মজুদের মধ্যে ৳১,০০০ র মনিহারি অন্তর্ভুক্ত আছে। প্রারম্ভিক মজুদ পণ্য ৳২০,০০০ মনিহারি প্রারম্ভিক মজুদ পণ্য ৳২০,০০০ মনিহারি খরচ ৳১০,০০০ আমাদের মনিহারি খরচ প্রারম্ভিক মজুদের মধ্যে যেটা অন্তর্ভুক্ত আছে সেটা প্রারম্ভিক মনিহারি নাম দিয়ে আমরা এটা বের করে নিয়ে আসবো। তারপর আমরা এটা মনিহারি ব্যয়ের সাথে যোগ করে দেব। প্রারম্ভিক মনিহারি যেটা আমাদের প্রারম্ভিক মজুদের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সেটা প্রারম্ভিক মজুদ থেকে বাদ দিয়ে মনিহারি ব্যয়ের সাথে আমরা যোগ করে দেব। আমাদের আরেকটা সম্মাননা সেটা হলো সমাপনী মজুদ পণ্য। আ সমাপনী মজুদ পণ্য ৳৪০,০০০ ইহার মধ্যে অব্যবহৃত মনিহারি অন্তর্ভুক্ত আছে ৳৩,০০০ এবং প্রারম্ভিক মজুদের মধ্যে ৳১,০০০ মূল্যের অব্যবহৃত মনিহারি অন্তর্ভুক্ত আছে। যা মিলে প্রারম্ভিক মজুদ
৳২০,০০০, মনিহারি খরচ ৳১০,০০০। তাহলে আমরা আমরা আমাদের প্রারম্ভিক মজুত পণ্য থেকে প্রারম্ভিক মনিহারি এটা বাদ দেব। সমাপনী মজুত থেকে মানে অব্যবহৃত মনিহারি বাদ দেব যেটা তারপর আমরা আমাদের পরিচালন ব্যয় অংশে আমাদের মনিহারির সাথে প্রারম্ভিক মনিহারিটা যোগ করব। আর অব্যবহৃত মনিহারি যে সমাপনী অন্তর্ভুক্ত ছিল সেটা বাদ দিয়ে দেখাবো। আর আমাদের চলতি সম্পদ থেকে আমরা সমাপনী মজুত পণ্যতে মানে অ্যাকুরেট যেটা পেয়েছি সেটা দেখাবো। আর আমাদের অব্যবহৃত মনিহারিটা আলাদাভাবে দেখিয়ে দেব। তাহলে আজকে সমন্বয় নিয়ে যে সমন্বয়ের যে পোস্টিং গুলো নিয়ে যে ক্লাসগুলো করলাম সেটা এই পর্যন্তই রাখলাম। এর পরবর্তী ক্লাসে বাকি অংশটা আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই ক্লাসটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।